ওয়েলকাম টু যোগা সমাধান। আজ আমরা শুরু করছি পতঞ্জল যোগ দর্শন। এই পতঞ্জল যোগ দর্শন হচ্ছে ঋষি পতঞ্জলের দ্বারা লিখিত প্রথম যোগের বই, যা আমাদের কাছে যোগ অনুশাসন হিসেবে আমাদের কাছে এসেছে। তো যোগের যারা পড়াশোনা করছেন বা করবেন তাদের জন্য এই পতঞ্জল যোগ অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট। ইভেন এই যোগ, পতঞ্জল যোগ প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন। এবং যেমন আমাদের গীতা পড়া প্রয়োজন, যেমন আমাদের উপনিষদ পড়া প্রয়োজন, একইভাবে আমাদের পতঞ্জল যোগ দর্শন পড়াটাও অত্যন্ত প্রয়োজন। তা না হলে কিন্তু আমাদের জীবনের যে কি করা উচিত, উদ্দেশ্য কি জীবনের, সেটাই কিন্তু আমাদের ধারণার বাইরে থেকে যাবে। তো আমরা শুরু করছি পতঞ্জল যোগ দর্শন। 4টি অধ্যায় নিয়ে তৈরি। প্রথম অধ্যায় সমাধিপাদ, দ্বিতীয় অধ্যায় সাধনপাদ, তৃতীয় অধ্যায় রয়েছে বিভূতিপাদ এবং 4 নম্বর অধ্যায় হচ্ছে কৈবল্যপাদ। তো আমরা শুরু করছি প্রথম অধ্যায় সমাধিপাদ। সমাধিপাদের প্রথম শ্লোক, যথা যোগানুশাসনম। তো এই যে যোগানুশাসনম, যোগ হচ্ছে একটি অনুশাসন। তো এখানে আমি একটি একটি করে ওয়ার্ডের মিনিং লিখে দিয়েছি। যথ অর্থাৎ এখন, যোগা যোগ সম্বন্ধে, অনুশাসনম অনুশাসন অর্থাৎ উপদেশ আমরা শুনব। যোগ সম্পর্কে কি কি উপদেশ দিয়ে গেছেন আমাদের ঋষি পতঞ্জলি, তো ওনার দেওয়া যে হচ্ছে যোগের অনুশাসন, সেটা আমরা এখন শিখব। তো এই অনুশাসনটা কিসের প্রয়োজন? কেউ আমাদেরকে শাসন করবে, আমরা সেটা শুনবো কেন? কমন খুব কোশ্চেন থাকে। এখনো পর্যন্ত বিশ্বের কোনো সিস্টেম, যত স্ট্রং সিস্টেম দাঁড়িয়ে আছে, তা এই অনুশাসনের ওপরই দাঁড়িয়ে আছে। আমরা ছোটোর থেকে স্কুলে যাওয়া অভ্যেস করেছি। তো স্কুলে একটা ডিসিপ্লিন চলে। সকালে ঠিক 10টার মধ্যে স্কুলে পৌঁছাতে হয়। এটা আমরা ছোটোর থেকেই শিখে বড় হয়েছি। তো এটা একটা অনুশাসন। যদি এই সিস্টেম না থাকতো তাহলে কি হতো? আমরা কোনো একটা সিস্টেমের মধ্যে আসতে পারতাম না। ঠিক একই জিনিস যদি আমরা দেখি ডিফেন্সে, সব থেকে বেশি ডিসিপ্লিন চলে। সেখানে সিনিয়র যে সমস্ত অফিসাররা যা অর্ডার করবে, যারা হচ্ছে গিয়ে সৈন্যবাহিনীতে রয়েছে, তারা একদম পাই টু পাই সেই অর্ডারটাই ফলো করবে, নিজের জীবন দিয়ে হলেও সেটা ফলো করবে। তো এটা হচ্ছে ডিসিপ্লিন। তবেই এত বড় একটা সিস্টেম দাঁড়িয়ে থাকতে পারে। তো আমাদের জীবনেও এই যে শরীর, এই যে আমরা সারা জীবন লাইভ লিড করছি, আমাদের যদি কোনো অনুশাসন না থাকে, আমরা যদি কোনো একটা গাইডলাইনে প্রপারলি না চলি, স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু কোনোভাবেই আমরা একটা হেলথি লাইফ, একটা প্রপার লাইফ কিন্তু আমরা পাবো না। সেই জায়গা থেকে যোগের অনুশাসনটা খুব প্রয়োজন। ঋষি পতঞ্জলি ফার্স্ট শ্লোকে এই জন্য অনুশাসনের কথা বলে গেলেন, যে অনুশাসন ছাড়া আমরা কিন্তু বৃহৎ কাজ, মহৎ কাজ করতে পারা সম্ভব নয়। আজকে যারা অনেক বড় হয়েছে, যারা আজকে কোটিপতি, যারা আজকে হাই এডুকেটেড, যারা হাই হাই প্রফেশনে আছে, তারা লাইফটাকে একটা ডিসিপ্লিনে বেঁধে নিয়েছিল, তাই তারা আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং যদি একটা সাকসেসফুল লাইফ, সাকসেসফুল জীবন যদি আপনাকে পেতে হয়, প্রথম বা আপনি যদি যোগী হতে চান, সবার জন্যই একই রুলস, ডিসিপ্লিন। আপনার লাইফে ডিসিপ্লিন থাকাটা অত্যন্ত প্রয়োজন। সেটাকেই এখানে বলা হচ্ছে যোগ সম্বন্ধে অনুশাসন। অর্থাৎ যোগ প্র্যাকটিস করতে হলে যে অনুশাসনটা আমাদের দরকার, সেই অনুশাসনটার কথাই এখানে বলা হচ্ছে। পরের শ্লোকে আমরা চলে আসছি, যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ কি না, যোগের ডেফিনেশন কিন্তু এটাই। যোগ কি না, যোগ হলো চিত্তবৃত্তি নিরোধ ইন যোগা। অর্থাৎ যোগ হলো চিত্ত, চিত্তের বৃত্তি অর্থাৎ বৃত্তিগুলির নিরোধ। আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি এটাকে। যোগ অর্থাৎ আমরা যে যোগের কথা বলছি এখানে, সেই যোগের কথাই বলা হচ্ছে। এই যোগ হলো
চিত্তের, চিত্ত কি নিয়ে তৈরি? আমরা নিচে দিচ্ছি ত্রিগুণ রয়েছে চিত্রের মধ্যে। এই ত্রিগুণ দ্বারাই আমরা চিত্তকে বুঝতে পারি। তো আমাদের যে চিত্ত বা চেতনা, সেই চেতনা কিন্তু এই ত্রিগুণ দ্বারা কিন্তু প্রভাবিত হয়, বা এই ত্রিগুণের সমন্বয়েই বসবাস করে। আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে যে চিত্ত অবস্থান করছে, তার যে ত্রিগুণের দ্বারাই কিন্তু সেটা পরিচালিত হচ্ছে। তো এই ত্রিগুণ কি কি? না সত, রজ আর তম। আমাদের মন কি ধরনের মানসিকতায় থাকবে, আমাদের চিত্ত অর্থাৎ আমাদের মন কি ধরনের স্ট্র্যাটেজিতে থাকবে, কি ধরনের অবস্থানে থাকবে, সেটা ডিপেন্ড করছে আমার উপরেই। তো সেটা এই ত্রিগুণের দ্বারা পরিচালিত হয়। আমরা সারাদিনে যা কাজ করি, যে ধরনের অ্যাক্টিভিটি করি, তার মধ্যে এই ত্রিগুণই কিন্তু মেন ভূমিকায় থাকে। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে তমগুণ। যদি বলি আমি একদম নিচ থেকে বলে যাই, তমগুণ। আমরা এরকম করতে পারি যে আমরা সকালে উঠে খুব ভোর ভোর, যেটা হচ্ছে গিয়ে বলা হয় যে সকাল 3:30 4টের মধ্যে উঠতে হয়, ব্রহ্ম মুহূর্তে উঠতে বলা হয়। তো আমরা সেই সময়ে ঘুম থেকে না উঠে আমরা ঘুম থেকে উঠছি কটায়? না সকাল 10টায়। তাহলে এই যে অ্যাক্টিভিটিটা, এটাকে তমগুণের অধিকারী মানুষরা এই ধরনের অ্যাক্টিভিটি করে। তাহলে আমাকে রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে হবে, ইভেন তাড়াতাড়ি ঘুমালে আমি সকালবেলা তাড়াতাড়ি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবো। এটা হয়ে গেল একটা শতগুণের ওয়ার্ক, এই যে শতগুণের কাজ। আর এটা যখন আমি করছি না, তখন সেটা তমগুণ হয়ে গেল। এর মাঝে থাকে রজগুণ। তো এই রজগুণ কোন কোন অ্যাক্টিভিটিটাকে রজ বলবো? না খুব ভোরেও না, আবার খুব বেলাতেও না, এটা মাঝামাঝি। 6টা, 6:30, 7টায় যারা ঘুম থেকে উঠছে তারা রজগুণের অধিকারী বলা হয়েছে। তাহলে একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে অ্যাজ আ মাঝামাঝি বরাবর, খুব ভোরও না আবার খুব লেটেও না, তো তাকে আমরা রজগুণের অধিকারী বলতে পারি। তো এটা ঘুম থেকে ওঠা। ঠিক একই জিনিস, আপনি কি থট ক্রিয়েট করছি। আমি যদি সবসময় সকাল থেকে উঠে আমি একটা নেগেটিভ কিছু কনসেপ্ট নিয়ে চিন্তাভাবনা করতে থাকি, আমার মধ্যে যদি মায়া, মোহ, লালসা, হিংসা এগুলো যদি আমার মধ্যে পোষণ করে আমি সেই রকম অ্যাক্টিভিটি কিছু করতে থাকি সকাল থেকে উঠে, হ্যাঁ, বা কাম, ক্রোধ এর মধ্যে আমি যদি ব্যস্ত থাকি, সেটা আমি তমগুণে থাকছি। আর যদি এই সমস্ত ছেড়ে সকালে উঠে আমার প্রথম কাজ একটু যোগাভ্যাস করা, তারপর আমার ধ্যানে বসা, মেডিটেশন করা, এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে যখন থাকবো আমি, সেটা আমি চলে গেলাম শতগুণে। এর ঠিক মাঝামাঝি যে অ্যাক্টিভিটিগুলো, যে সকালে উঠে একটুখানি মর্নিং ওয়াক করে এসে কাজে লেগে গেল, সেটা হচ্ছে গিয়ে রাজসিক অর্থাৎ রজগুণ আমরা বলতে পারি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, ইভেন আমাদের খাওয়া দাওয়াও, আমি যদি কালকের বাসি খাবার খাই, সেটা হয়ে যাবে তমগুণের খাবার। আমি যদি খেতে বসে যদি একদম গরম গরম খাবার চাই, আবার তার সাথে অন্তত পঞ্চব্যঞ্জন বা অষ্টব্যঞ্জন নিয়ে বসছি, অর্থাৎ 8 রকমের সবজি, তরি তরকারি, মাংস, মাছ এইসব নিয়ে বসছি, সেটা হয়ে গেল রজগুণের অধিকারী। আর শতগুণ ভাত, আলু ভাতে গরম গরম সাত্ত্বিক আহার, ডাল ভাত, কোনো রকম মাছ মাংস ডিম ছাড়া সাত্ত্বিকভাবে একটু সবজি, আলু ভাতে ভাত, বা হচ্ছে গিয়ে তার সাথে একটু ডাল ভাত, যা জোটে তাই আনন্দের সঙ্গে খেয়ে নেওয়া এবং সেই খেয়ে লাইভ লিড করা, এটাই হয়ে গেল সাত্ত্বিক খাবার। এইভাবে জীবনের আমাদের প্রতিটা কাজ, সারাদিন সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত প্রতিটা কাজবাজের সঙ্গে আমরা এই 3টে গুণকে কিন্তু জড়িয়েই আমরা অ্যাক্টিভিটি করি। সুতরাং আমাদের চিত্ত সম্পর্কে আমরা একটা কিন্তু কনসেপ্ট পেলাম যে এই চিত্ত কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটির উপরগুলো দাঁড়িয়ে আছে। আমি কি করছি সেটাই ইম্পর্টেন্ট। এই যে চিত্তের বৃত্তি, তাহলে বৃত্তিগুলো আমি আলোচনা করলাম শতরজতম বলতে গিয়ে। কি কি বৃত্তি? অর্থাৎ আমি তামসিক যে বৃত্তি, সেটাও আমাদের এই চিত্ত থেকেই তৈরি হয়। আবার আমাদের এই রাজসিক বৃত্তি, এটাও এই চিত্ত থেকেই তৈরি হয়। আবার এই সাত্ত্বিক বৃত্তি, এটাও আমাদের এই চিত্ত থেকেই তৈরি হয়।
অর্থাৎ চিত্ত কী ধরনের বৃত্তিগুলোকে পালন করবে সেটা ডিপেন্ড করছে এই চিত্তের ওপরই। আর এই যে বৃত্তিগুলো কার দ্বারা ক্রিয়েট হয়? পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য, এগুলোর সঙ্গে এরাই ইনভলভ। অতএব এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা তৈরি যে আমাদের মন এবং সেই মনের যে চিত্ত, সেই চিত্তের যে বৃত্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য বা সতরজতম যে গুণ, এগুলোকে নিরোধ করতে হবে। অর্থাৎ নিরোধ, আটকে দেওয়া, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য এগুলোর থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া, বা পঞ্চ ইন্দ্রিয়ের যে বাইরের বৃত্তিগুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্যের যে ক্রিয়েশন, এটা যে আমরা ক্রিয়েট করছি সেটাকে সম্পূর্ণরূপে বাধা দান করা, নিরোধ করে দেওয়া, এই কাজটা যখন একটা মানুষ করবে তখন সে কি করবে? যোগের অনুশাসন করা শুরু করলো, যেটাকে বলা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। আশা করছি আমি এটা ছোট্ট করে ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি কোথাও কোনো ডাউট থাকে আমরা ডাউট সেশনে এটাকে ক্লিয়ার করে নেব। থ্যাংক ইউ।